হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইয়োর স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ সলিউশন হিস্ট্রির আলিপুর এমসি উইলিয়াম হাই স্কুলের সলিউশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে কতজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল? তো উত্তরটি হচ্ছে 586 জন। উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল রাশিয়া। মুক্তির ঘোষণাপত্র জারি হয় 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। কার্লসবার্গ ডিক্রি জারি করা হয় 1819 খ্রিস্টাব্দে। উন্নত মানের কাপড় বোনার যন্ত্রের নাম হচ্ছে উড়ন্ত মাকু। পেরি কমিউন গড়ে ওঠে ফ্রান্সে। সুয়েজ খাল খনন কার্য শেষ হয় 1869 খ্রিস্টাব্দে। ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী সংস্থাটি ছিল সার্বিয়ায়। বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো কঙ্গো কাদের উপনিবেশ ছিল? তো বেলজিয়ামের উপনিবেশ ছিল। গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম কি? তো হ্যাটারিয়া ফিলিকে। তো গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হচ্ছে হ্যাটারিয়া ফিলিকে। প্লোমবিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তো 1858 সালে স্বাক্ষরিত হয়। সত্য মিথ্যা নির্ণয় করো। রি-ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। এটি হবে সত্য। 3 সম্রাটের চুক্তিভুক্ত দেশগুলি হচ্ছে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া। এটা হচ্ছে মিথ্যা। সেডানের যুদ্ধ শেষ হয় প্রাগের সন্ধির মধ্য দিয়ে। তো এটি হচ্ছে মিথ্যা। নিচের বিবৃতিগুলির মধ্যে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো। তো বিবৃতি 1, প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এর মানানসই ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা 1। প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়। বিবৃতি 2, লেনিন 1921 খ্রিস্টাব্দের নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ NEP ঘোষণা করেন। তো এর সঠিক ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা 2। অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। বিভাগ গ 2-3টি বাক্যে উত্তর দাও। অতৃপ্ত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? তো এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকায় 257 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। অতৃপ্ত জাতীয়তাবাদের আরেক নাম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। 19বিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির উপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারাকেই আমরা বলা হয় উগ্র জাতীয়তাবাদ বা অতৃপ্ত জাতীয়তাবাদ নামে পরিচিত। সুয়েজ খাল খননের 2টি উদ্দেশ্য কি? তো এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 196 পৃষ্ঠাতে রয়েছে। তো উদ্দেশ্য হচ্ছে ইউরোপের শিল্প উন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশে সুদীর্ঘ পথ অতিক্রম করে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে এই মিশরের ভূখণ্ডের মধ্যে সুয়েজ খালের খনন করা হয়। তো 3 নম্বর প্রশ্ন, ডুমা কি? তো ডুমার এই উত্তরটি ছায়া সহায়িকার 223 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্ট বা সংসদকেই ডুমা বলা হয়। 1905 খ্রিস্টাব্দে জার দ্বিতীয় নিকোলাস জাতীয় পরিষদ বা ডুমা গঠন করেন এবং 1906 খ্রিস্টাব্দে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। তো ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য কি? ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য হচ্ছে ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা। এছাড়া তোমরা জেনে রাখতে পারো ফ্রান্সের ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির সম্ভাবনা দূর করা, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং ইউরোপের শক্তি সাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি। কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এই উত্তরটি ছায়া সহায়িকার 150 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জার।
কেন বলা হয়? না, রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন। এই জন্যই তাকে আমরা মুক্তিদাতা জার বলে থাকি। পরবর্তী প্রশ্ন, মুক্তিদার নীতি কি? মুক্তদার নীতির ঘোষণা, এই উত্তরটি ছায়া সরকার 196 পৃষ্ঠাতে রয়েছে। তো মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে কর্তৃক ঘোষিত মুক্তদার নীতিকেই বলা হয় যে চীন সব দেশের কাছে সমান, বিভিন্ন শক্তির দখলে থাকা চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে। এই ঘোষণাটি হচ্ছে মুক্তদার নীতির ঘোষণা। বিভাগ ঘ, 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলির বর্ণনা দাও। তো এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 98 পৃষ্ঠাতে রয়েছে। তো ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। তো ঐতিহাসিক কেল টিভি বলেছেন যে ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দ ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে মূলত 3টি নীতি গ্রহণ করেন। নীতিগুলি কি? ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। তো ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিসমূহ, প্রথম নীতি হচ্ছে ন্যায্য অধিকার নীতি। ভিয়েনা সম্মেলনে কর্তারা ন্যায্য অধিকার নীতির দ্বারা ইউরোপে বিপ্লব পূর্ববর্তী রাজবংশগুলিকে ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এর ফলে ফ্রান্সে বুর্বো বংশ, স্পেন, নেপলস ও সিসিলিতে বুর্বো বংশের অপর একটি শাখা, হল্যান্ডে অরেঞ্জ বংশ, স্যাভয়, জেনোয়া, সার্ডিনিয়া ও পিডমন্টে স্যাভয় বংশ, মধ্য ইতালিতে পোপ প্রমুখ ক্ষমতা লাভ করেন। এছাড়া ইতালি ও জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর নীতি হচ্ছে ক্ষতিপূরণ নীতি। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন প্রভৃতি দেশ নেপোলিয়নের বিরুদ্ধে সংগ্রামে বহু ক্ষয়ক্ষতি স্বীকার করেছিল। এখন ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণের নীতির মাধ্যমে তারা বিভিন্ন ভূখণ্ড দখল করে নেয়। 3 নম্বর নীতি হচ্ছে শক্তি সাম্য নীতি। ভবিষ্যতে ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে পুনরায় ইউরোপের শান্তি নষ্ট করতে না পারে এবং বিজয়ী শক্তিগুলির মধ্যে কেউ যাতে খুব বেশি শক্তিশালী হতে না পারে, সেই উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। উপসংহার পাঠ্যে কী বলা হয়েছে? না, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি প্রগতি বিরোধী হলেও ঐতিহাসিক ডেভিড টমসন মনে করেন যে এই সম্মেলন মোটামুটিভাবে 40 বছরের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল। এই শান্তির ফলে ইউরোপের সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশ ঘটেছিল। তো 2 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দেয়? এর উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 187 পৃষ্ঠাতে রয়েছে। অষ্টাদশ ঊনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটে। উপনিবেশবাদ শিল্প বিপ্লবের একটি প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ প্রভাব হলো শিল্প উন্নত দেশগুলির দ্বারা বিভিন্ন অনুন্নত দেশে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, অর্থাৎ উপনিবেশ স্থাপন। 1 নম্বর হচ্ছে পণ্য বিক্রি। শিল্প বিপ্লবের ফলে কারখানাগুলিতে অল্প সময়ে প্রচুর শিল্প সামগ্রী উৎপাদিত হতে থাকে। নিজের দেশে চাহিদা মেটানোর পর অতিরিক্ত পণ্য বিক্রির জন্য বিদেশের বাজার দখলের প্রয়োজন হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে কাঁচামাল সংগ্রহ। শিল্প কারখানাগুলিতে উৎপাদন কার্য সচল রাখার জন্য নিয়মিত বিপুল পরিমাণ কাঁচামালের যোগান দরকার। শিল্প উন্নত দেশগুলি এই কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন অনুন্নত দেশে রাজনৈতিক আধিপত্য এবং ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। 3 নম্বর প্রতিদ্বন্দ্বিতা। পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য প্রতিটি শিল্প উন্নত দেশেরই উপনিবেশ প্রতিষ্ঠার প্রয়োজন হয়ে পড়ে। ফলে উপনিবেশ দখলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশগুলি প্রতিযোগিতায় নেমে পড়ে। 4 নম্বর বিভিন্ন দেশের উপনিবেশ। ইউরোপীয় রাষ্ট্রগুলি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলের উপনিবেশ প্রতিষ্ঠা করে। এশিয়ার ভারত, ব্রহ্মদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, সিংহল, মালয়, ইন্দোচীন, স্যামদেশ, ফিলিপাইন, পারস্য, চীন প্রভৃতি দেশে এবং আফ্রিকায় প্রায় সমগ্র ভূখণ্ডেই শিল্প উন্নত ইউরোপীয় দেশগুলি উপনিবেশ গড়ে তোলে। উপসংহারে কী হয়েছে? শিল্প বিপ্লবজাত পণ্য সামগ্রী বাজার দখলের উদ্দেশ্যে ইউরোপীয় শক্তিগুলি এশিয়া ও আফ্রিকায় পিছিয়ে পড়া বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তোলে। তারা এই উপনিবেশগুলিতে শিল্পজাত পণ্য বিক্রি করে মুনাফা লোটে, আবার এখান থেকেই সস্তায় শিল্পের কাঁচামাল কিনে নিজেদের শিল্প কারখানায় পাঠিয়ে দেয়। এভাবেই শিল্প উন্নত দেশগুলির কাছে উপনিবেশগুলি রত্নভাণ্ডার হয়ে ওঠে। 3 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে কেভুরের ভূমিকা আলোচনা করো। এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার
122 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো ঊনবিংশ শতকের প্রথম দিকে ইতালি বিভিন্ন ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল এবং পিডমন্ট সার্ডিনিয়া ছাড়া ইতালির সব রাজ্যেই অস্ট্রিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট কেভুরের ভূমিকা। বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে বহুধা বিভক্ত ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাভুর। মতাদর্শ কি? 1 নম্বর বিদেশি সাহায্য গ্রহণ। বাস্তববাদী কেভুর উপলব্ধি করেন যে বৈদেশিক শক্তির সাহায্য ছাড়া অস্ট্রিয়ার মতো প্রবল শক্তিকে ইতালি থেকে বিতাড়িত করা যাবে না। 2 নম্বর স্যাভয় বংশের নেতৃত্ব। কেভুর পিডমন্ট সার্ডিনিয়া স্যাভয় রাজবংশের অধীনে ইতালিকে ঐক্যবদ্ধ করার নীতি গ্রহণ করেন। 3 নম্বর পিডমন্টের শক্তি বৃদ্ধি। পিডমন্টের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই তিনি বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন। 2 নম্বর হচ্ছে বিদেশি সাহায্য। ইঙ্গ ফরাসি শক্তিকে সহায়তা। অস্ট্রিয়ার বিরুদ্ধে বিদেশি শক্তির সাহায্য লাভের উদ্দেশ্যে কেভুর ক্রিমিয়ার যুদ্ধ অর্থাৎ 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করেন। 2 নম্বর প্যারিসের বৈঠকের সুযোগ। অস্ট্রিয়ার যুদ্ধ পরবর্তী প্যারিসের শান্তি বৈঠকে অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালি তার অভিযোগগুলি উত্থাপনের সুযোগ পায়। 3 নম্বর প্লোমবিয়ার্সের চুক্তি। কেভুর ফ্রান্সের সঙ্গে প্লোমবিয়ার্সের গোপন চুক্তি 1856 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে। এর দ্বারা ইতালির ঐক্য আন্দোলনে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্স পিডমন্টকে সাহায্য দিতে রাজি হয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। ফ্রান্সের সঙ্গে গোপন সন্ধির পর কেভুর অস্ট্রিয়াকে নানাভাবে যুদ্ধের উস্কানি দিলে অস্ট্রিয়া পিডমন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে ফ্রান্স ও পিডমন্টের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে অস্ট্রিয়াকে ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে পরাজিত করে এবং লম্বার্ডি দখল করে। কিন্তু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন মাঝপথে যুদ্ধ বন্ধ করে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি 1859 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে। এই সন্ধি দ্বারা পিডমন্টের সঙ্গে লম্বার্ডি ও মিলান যুক্ত হয়। 4 নম্বর হচ্ছে ক্ষোভ। কেভুর ভিল্লাফ্রাঙ্কার সন্ধির বিরোধিতা করলেও পিডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েল উপলব্ধি করেন যে ফ্রান্সের সহায়তা ছাড়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জয়লাভ করা সম্ভব নয়। তাই তিনি যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে এই সন্ধি মেনে নেন এবং অস্ট্রিয়ার সঙ্গে জুরিখের সন্ধি 1859 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই ঘটনায় ক্ষুব্ধ কেভুর পদত্যাগ করেন। 5 নম্বর হচ্ছে ফ্রান্সের সঙ্গে বোঝাপড়া। জুরিখের সন্ধির মধ্যে ইতালির পার্মা, মডেনা, টাস্কানি, রোমানা প্রভৃতি রাজ্যগুলিতে পুরনো বিদেশি শাসনের পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়। কিন্তু এখানকার জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করে পিডমন্টের সঙ্গে যুদ্ধ হতে চায়। এতে ফ্রান্স ও অস্ট্রিয়া আপত্তি জানায়। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে কেভুর দেশের স্বার্থে আবার প্রধানমন্ত্রীর পদ 1860 খ্রিস্টাব্দে গ্রহণ করেন। তিনি ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে এক বোঝাপড়া করেন। এর দ্বারাই স্থির হয় ফ্রান্সের মধ্য ইতালির এই রাজ্যগুলির সংযুক্তিতে আপত্তি করবে না। 2 নম্বর ফ্রান্সের বিনিময়ে ইতালির স্যাভয় ও নিস লাভ করবে। মূল্যায়ন কি? না গণভোটের মাধ্যমে পিডমন্টের সঙ্গে ইতালির রাজ্যগুলি যুক্ত হয়। তবে কেভুর ইতালির স্যাভয় ও নিস ফ্রান্সকে প্রদানের প্রতিশ্রুতি দিলে ভিক্টর ইমানুয়েল এবং গেরিবল্ডি অসন্তুষ্ট হন, কেননা পিডমন্টে রাজবংশের আদি নিবাস ছিল স্যাভয় এবং গেরিবল্ডির জন্মস্থান ছিল নিস। গেরিবল্ডি কেভুরকে বলেন যে আপনি আমাকে নিজ ভূমে পরবাসী করে দিলেন। বিভাগ ও 15টি বাক্যে উত্তর দাও। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? আর সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার 5টি কারণ কি? শিল্প বিপ্লব বলতে বোঝায় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রশক্তির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। ইউরোপীয় দেশগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব সংগঠিত হয়। মহাদেশীয় ভূখণ্ডে অবস্থিত ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন শুরু হয় আরও 50 থেকে 100 বছর পর। তো ইংল্যান্ডে সর্বপ্রথম বা মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডে কয়লা ও লোহার প্রাচুর্য, বস্ত্রশিল্পের অনুকূল স্যাঁতসেঁতে আবহাওয়া, তীব্র বায়ু ও জলশক্তি শিল্পের বিকাশে যথেষ্ট সহায়তা করেছিল। এত কিছু প্রাকৃতিক সুবিধা একত্রে মহাদেশীয় ভূখণ্ডে দেশগুলিতে ছিল না।
2 নম্বর হচ্ছে কাঁচামাল সংগ্রহ। ইংল্যান্ড তার সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের সুযোগ পেয়েছিল। এমন সুবিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলির না থাকায় তারা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে ব্যর্থ হয়। 3 নম্বর বাজার। ইংল্যান্ড নিজের দেশের বিক্রির পর তার উদ্বৃত্ত শিল্পপণ্য তার বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। উপনিবেশের অভাবে অন্যান্য দেশগুলি সে সুযোগ পায়নি। 4 নম্বর সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যায় সুলভ শ্রমিকের যোগান ছিল, কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিতে সুলভ শ্রমিকের যথেষ্ট অভাব ছিল। 5 নম্বর কৃষির অগ্রগতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায়, শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়, কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে। কৃষিক্ষেত্রে এতটা অগ্রগতি মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ঘটেনি। 6 নম্বর রাজনৈতিক স্থিরতা। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের অভ্যন্তরে রাজনৈতিক স্থিরতা আসে, যা ইংল্যান্ডের শিল্প বিকাশে সহায়তা করে, কিন্তু মহাদেশের অন্যান্য কয়েকটি দেশে যেমন ফ্রান্সের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিপ্লবজনিত অস্থিরতার ফলে শিল্পের বিকাশ ব্যাহত হয়। 7 নম্বর সরকারি পৃষ্ঠপোষকতা। দেশে শিল্পের প্রসারে বিভিন্ন সরকার বণিক ও শিল্পপতিদের নানাভাবে সাহায্য করে, কিন্তু অন্যান্য দেশের বণিক ও শিল্পপতিদের সম্পূর্ণ নিজের উদ্যোগেই শিল্পের প্রতিষ্ঠা করতে হয়। 8 নম্বর বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। ইংল্যান্ড সপ্তদশ শতকের মধ্যেই কৃষি নির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্য নির্ভর রাষ্ট্রে পরিণত হয়। বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী হয়ে ওঠায় তারা শিল্প প্রতিষ্ঠায় বিপুল অর্থ বিনিয়োগের সুযোগ পায়, কিন্তু অন্যান্য দেশগুলির বাণিজ্যের এরূপ সমৃদ্ধি আসেনি। যোগাযোগ ও পরিবহন। সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডের নৌশক্তি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ। পণ্য বোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে অনায়াসে যাতায়াত করতে পারত। দেশের উপকূলে অবস্থিত অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সুবিধা ছিল যথেষ্ট উন্নত। অন্যান্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় খুবই পিছিয়ে ছিল। 10 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছিল, যেমন উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ারলুম প্রভৃতি যন্ত্রগুলি বস্ত্রশিল্পের যথেষ্ট উন্নতি ঘটায়। বাষ্পীয় ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস, নিরাপত্তা বাতি প্রভৃতি আবিষ্কার কলকারখানাগুলি চালানোর পক্ষে সহায়ক হয়। অন্যান্য দেশ বৈজ্ঞানিক আবিষ্কারগুলি ইংল্যান্ডের মতো ব্যবহারের সুযোগ পায়নি। মূল্যায়ন। ইংল্যান্ডের শিল্পায়নের সব উপাদানই ছিল বলে সে দেশে শিল্পায়নের বিকাশ সর্বপ্রথম শুরু হয়েছিল। অন্যান্য দেশে দেখা যায় যে একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে পড়েছিল। 2 নম্বর প্রশ্ন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? এই উত্তরটি ছায়া সহায়িকার 132 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন অর্থাৎ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ ওটো ফন বিসমার্ক। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদান। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তার অসামান্য অবদান ছিল। বিসমার্ক প্রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যেগুলি হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি 1852 খ্রিস্টাব্দে লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লেজুইক ও হলস্টাইন নামে প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 1864 খ্রিস্টাব্দে। 2 নম্বর গেস্ট্রিনের চুক্তি। যুদ্ধে পরাজিত ডেনমার্ক গেস্ট্রিনের চুক্তি 1865 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। চুক্তিতে স্থির হয় যে প্রাশিয়া স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে অস্ট্রিয়া ও প্রাশিয়া যৌথভাবে স্লেজুইক হলস্টাইন সমস্যার সমাধান করবে। অস্ট্রিয়ার ডাচি দুটি সমস্যা জার্মান বন্ডে উত্থাপন করবে না। অধ্যাপক এজিপি টেইলরের মতে বিসমার্ক গ্যাস্ট্রিনের চুক্তির শর্তাবলী এমনভাবে স্থির করেন যাতে কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ বাঁধে। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, স্যাডওয়ার যুদ্ধ। ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বন্ডের সময় স্লেজুইক হলস্টাইন প্রদেশে
ডিউক অফ অগাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 1866 খ্রিস্টাব্দে করেন। অস্ট্রিয়া সেডওয়ার্ড যুদ্ধে প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 নম্বর প্রাগের সন্ধি। প্রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে মেইন নদীর উত্তরে জার্মান রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করেন। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়। সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 নম্বর ফ্রাঙ্কফুর্টের সন্ধি। পরাজিত ফ্রান্স প্রাশিয়ার সঙ্গে ফ্রাঙ্কফুর্টের সন্ধি 1871 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা ফ্রান্স আলসাস ও লোরেন প্রদেশে দুটি জার্মানিকে ছেড়ে দেয়। ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। মূল্যায়ন। এই তিনটি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়। শেষ প্রশ্ন, ভার্সাই চুক্তির শর্তাবলী লেখো। তো এই উত্তরটি তোমাদের ছায়া সহায়িকার 238 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তাবলী। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর ভার্সাই সন্ধি 1919 খ্রিস্টাব্দে 28শে জুন চাপিয়ে দেয়। এই সন্ধির বিভিন্ন শর্তাবলীগুলো হলো, 1 নম্বর হচ্ছে ভৌগোলিক শর্ত। ভার্সাই সন্ধি অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেইন, বেলজিয়ামকে ইউপেন ম্যালমেডি মরসেন্ট, ডেনমার্ককে স্লেজভিক, লিথুয়ানিয়াকে মেমেল বন্দর, পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়া জার্মানির পূর্ব দিকে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর ভার্সাই সন্ধি 1919 খ্রিস্টাব্দে 28শে জুন চাপিয়ে দেয়। এই সন্ধির বিভিন্ন শর্তাবলী হচ্ছে, 1 নম্বর ভৌগোলিক শর্ত। ভার্সাই সন্ধি অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে ইউপেন ম্যালমেডি মরেসনেট, ডেনমার্ককে স্লেজভিক, লিথুয়ানিয়াকে মেমেল বন্দর, পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়া জার্মানির পূর্ব দিকে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করা হয়। উত্তর সাইলেসিয়া ও পূর্ব প্রাশিয়া গণভোটের মাধ্যমে পোল্যান্ডের সঙ্গে যুক্ত হতে চাইলে জার্মানি তাতে সম্মত হয়। সমুদ্রের সঙ্গে যোগাযোগের জন্য পোল্যান্ডকে জার্মানির ভিতর দিয়ে পোলিশ করিডোর নামে রাস্তা দিয়ে যেতে বাধ্য করা হয়। জার্মানির ডানজিগ বন্দরকে উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয়। জার্মানি তার বিভিন্ন উপনিবেশ ও অন্যান্য বিশেষ সুবিধাগুলি ছেড়ে দিতে বাধ্য হয়। জার্মানি পশ্চিম দিকে ফ্রান্সকে যাতে আক্রমণ করতে না পারে সেজন্য পশ্চিম দিকে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। 2 নম্বর শর্ত, সামরিক শর্ত। ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ভবিষ্যৎ শক্তি বৃদ্ধির সম্ভাবনা ধ্বংস করা হয়। জার্মানির স্থল, জল ও বিমান বাহিনী ভেঙে দেওয়া হয়। হেলিগল্যান্ডের নৌঘাঁটি ভেঙে দেওয়া হয়। জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে 1 লক্ষ করা হয়। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ হয়। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান নিষিদ্ধ হয়। রাইন নদীর পশ্চিম তীরে বিস্তীর্ণ ভূখণ্ডকে অসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। জার্মান সেনাপতিদের বরখাস্ত করা হয়। জার্মানিতে কামান, ট্যাঙ্ক, বোমারু বিমান প্রভৃতি তৈরি নিষিদ্ধ হয়। রাইন নদীর পূর্ব তীরে জার্মানির ব্যয় মিত্রপক্ষের সেনাবাহিনী ও একটি কমিশন মোতায়েন করা হয়। 3 নম্বর শর্ত হচ্ছে অর্থনৈতিক শর্ত। জার্মানির অর্থনীতি পঙ্গু করার উদ্দেশ্যে ভার্সাই সন্ধির দ্বারা জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তার উপর 660 কোটি পাউন্ডের বিপুল ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। জার্মানির বেশিরভাগ বাণিজ্য পথ ফ্রান্সকে এবং যুদ্ধজাহাজগুলি ইংল্যান্ডে প্রদান করা হয়। জার্মানির কয়লা সমৃদ্ধ সার উপত্যকা 15 বছরের জন্য ফ্রান্সের অধিকারে চলে যায়। জার্মানি বিশেষ ধরনের কয়লা, লোহা, রবার ও বিভিন্ন খনিজ পদার্থ 10 বছরের জন্য ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও লাক্সেমবার্গকে সরবরাহ করতে বাধ্য করা হয়। জার্মানির বাজারে মিত্রপক্ষের পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয়। জার্মানির কয়েকটি জলপথ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়। অন্যান্য শর্ত, জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়ামকে যুদ্ধাপরাধী
হিসেবে অভিযুক্ত করে তার বিচারের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কথা বলা হয়। পোল্যান্ড, বেলজিয়াম, ইউগোস্লাভিয়া ও চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়। মূল্যায়ন ভার্সাই সন্ধিতে জার্মানিকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করা হয়। জার্মানির আপত্তিগুলি নাকচ করে এবং জার্মানিকে বিমান আক্রমণের হুমকি দিয়ে ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। এজন্য জার্মান ঐতিহাসিকরা এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করেন। ঐতিহাসিক এইচ কার বলেছেন যে এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।